আমন্ত্রণ সবাইকে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। দর্শক, সরকার মূল দাবি মেনে নেওয়ার সব আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করল কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক লিখিত বার্তায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিও জানায় ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়। তবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ। এদিকে কারফিউ শিথিলের সময় বাড়ানোর সঙ্গে সঙ্গে স্বাভাবিক হচ্ছে জনজীবন। আজ থেকে নতুন সময়সূচিতে শুরু হয়েছে সরকারি বেসরকারি অফিস। সপ্তাহের প্রথম কার্যদিবসে রাজধানীতে দেখা দিয়েছে গাড়ির জট। তবে টানা 10 দিন পর বিকেলে মোবাইলের 4G ডেটা সার্ভিস চালু হলেও এখনই ব্যবহার করা যাচ্ছে না ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় পুলিশ, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার 147 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। যদিও কিছু কিছু গণমাধ্যমের হিসেবে এই সংখ্যা 2 শতাধিক। অস্থিরতার কারণে পোশাক খাতে 7,400 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমই। এদিকে আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ, সংঘর্ষ, সংঘাত, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে প্রায় 10,000। বিএনপি ডাকা জাতীয় ঐক্যের আহ্বানকে সমর্থন জানিয়েছে আরও 25টি রাজনৈতিক দল। বিএনপি এখন স্বাধীনতা বিরোধী, দেশবিরোধী, উন্নয়ন বিরোধী অপশক্তিকে নিয়ে নতুন প্ল্যাটফর্ম করার পায়তারা করছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, কোটা আন্দোলনকে ঘিরে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল। দর্শক, এমন সব বিষয়কে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় আন্দোলন প্রত্যাহার, স্বস্তি ফিরল কি? আর বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মমতাজ হোসেন, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর জোবাইদা নাসরিন এবং রয়েছেন ডিবিসি নিউজের সম্পাদক প্রণব শাহ। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। দর্শক, আপনিও চাইলে আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নিতে পারেন। স্কলে দেখানো নাম্বারে ফোন করে আপনার প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন আপনার মতামত এবং প্রশ্ন রাখতে পারেন। সরাসরি চলে যাচ্ছে মূল আলোচনায়। শুরুটা করতে চাই ডিবিসি নিউজের সম্পাদক প্রণব শাহ, আপনাকে দিয়েই। আমি অনেকগুলো প্রেক্ষিত বলার চেষ্টা করলাম, আর পুনরাবৃত্তি করছি না। যে মূল প্রশ্নটা আজকের আলোচনা, সেটি হচ্ছে আন্দোলন তো প্রত্যাহারের একটা চিত্র আমরা দেখলাম ভিডিও বার্তায়। ডিবির হেফাজত থেকে 6 জন সমন্বয়ক, যাদেরকে নিরাপত্তার স্বার্থে, মানে সরকারের ন্যারেটিভ নিরাপত্তার স্বার্থে তাদেরকে তুলে নেওয়া হয়েছে বলা হচ্ছে, তারা আজকে কিছুক্ষণ আগে গণমাধ্যমে আমরা এই খবরটি দেখলাম যে তারা আন্দোলন প্রত্যাহার করেছে। এখন মূল প্রশ্ন, আসলে কি এই স্বস্তির জায়গায় আমরা যেতে পারছি কিনা? প্রথমত পরিষ্কার করে বলতে চাই যে যে ভিডিও বার্তা বা যে আহ্বান এসেছে সেইটা বেশিরভাগ মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে না। কারণ গোয়েন্দা পুলিশের হাতে থাকা এবং তাদের হেফাজতে থাকা গোয়েন্দা পুলিশ প্রধান বলেছেন যে নিরাপত্তার খাতিরে তাদেরকে আনা হয়েছে। যারা নিরাপত্তার খাতিরে কোথাও একটা আশ্রয় আছেন পুলিশের, গোয়েন্দা পুলিশের, তারা কিভাবে বিবৃতি দেয়, সেই বিবৃতি যে গ্রহণযোগ্য নয় তার প্রমাণ আপনি নিজেও বলেছেন যে আর এক অংশ বা অনেকের, কারণ আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যদি কাঠামোটা দেখেন তাহলে অনেক সমন্বয়, 50-এর বেশি সমন্বয়ক আছে। তাদের নানাজন কিন্তু আবার আলাদা করে নানাভাবে এটা বিবৃতি দেওয়ার বা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে 5 জন আছেন তাদের সঙ্গে তারা একমত না। ফলে এইটা প্রত্যাহার হয়ে গেছে, এটা আপনি বলতে পারেন যে কারণ আপনি যে পেয়েছেন সেটা থেকে বলতে পারেন, কিন্তু অনেক মানুষ এটার সঙ্গে একমত না, মনে করে যে এটা তো পুলিশের হেফাজতে থাকে, তাদেরকে জোর করে দেওয়ানো হয়েছে বলেও কিন্তু অভিযোগ উঠছে। ফলে এইটা মানুষের মধ্যে, এটা ঠিক যে আন্দোলনটা যেরকম হয়েছিল আনুষ্ঠানিক প্রত্যাহার করা না সত্ত্বেও কিন্তু সেই আন্দোলনটা সেরকমভাবে নাই। আপনি জানেন যে কালকে রাত্রেও অনেক খবর এসেছিল যে আজকে তারা সারাদিন দেয়াল লিখন করবে, গ্রাফিতি আঁকবে তারা, কিন্তু সেটা আমরা দেখি নাই। 24 ঘন্টা একটা আলটিমেটাম ছিল, কিন্তু সেটা নেই। ফলে এই আন্দোলনটা এখন কি কর্মসূচি আছে না আছে সেটা নিয়ে একটা দোলাচালের মধ্যে আছেন। এবং যারা মূল নেতৃত্ব হিসেবে আমরা যাদেরকে দেখেছি, তারা প্রথমে 3 জন, পরে আরও 2 জন, 5 জন তারা হেফাজতে আছেন এবং তারা বলছেন, পুলিশ বলছেন, তাদেরকে কিন্তু আমরা সরাসরি গণমাধ্যমের সাথে কথা বলতে দেখিনি। লিখিত একটা বক্তব্য তারা পাঠ করেছেন, সেটা আমাদের কাছে এসেছে। ফলে আন্দোলনটা শেষ হয়েছে, সেটা থেকে বড় কথা আপনি যেটা আরেকটু পার্সপেক্টিভ যেটা পরেটা বলেন, জনমনে স্বস্তি এসেছে কিনা, এটা হলো বড় কথা। এমন আমি হয়তো পরে আরেকটু বলবো আপনাকে যে যারা আন্দোলন করছেন, আন্দোলনের যে দাবি, যদি কোটার দাবি বলেন, সেটা একরকম পূরণ হয়ে গেছে হাইকোর্টের নির্দেশ এবং সরকারের প্রজ্ঞাপনে, কিন্তু তারপরেও অনেকগুলো দাবি পেন্ডিং আছে। 8 দফা বলেন, 9 দফা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ থেকে শুরু করে বিচার যদি বলেন, এতগুলো মানুষের হত্যাকাণ্ড বলেন, খুন বলেন, নিহত বলেন, যেভাবে বলেন, মূলটা হলো যে মানুষের প্রাণ গিয়েছে এবং সেটা 148 জনের কথা। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে তার কাছে এই পর্যন্ত তথ্য এটা, গণমাধ্যমে এটা 200-র বেশি, প্লাস মাইনাস 200-র বেশি, 200 আছে। তা ফলে সেটাও কিন্তু মানুষের মধ্যে এখন পর্যন্ত সবটুকু গ্রহণ। কিন্তু তারপরেও আমরা কি চাই যে দেশটা স্বস্তিতে আসুক, শান্তিতে আসুক। কারণ
যে আন্দোলন, এই আন্দোলনের মূলটা কিন্তু কোটার থেকে আমি মনে করি কর্মসংস্থান। আমি মনে করি যারা শিক্ষা জীবন শেষ করবেন তাদের একটা নিশ্চিত কর্মজীবনের প্রবেশের যে আকুতি বলেন, চাকরি না পাওয়ার ক্ষোভ বলেন, এবং যে সমস্ত বৈষম্য আমাদের চোখের সামনে, সেগুলো সম্পর্কে আমাদের শিক্ষার্থীদের সারা সবসময় কিন্তু শিক্ষার্থীরাই এগিয়ে এসে যে কোনো বৈষম্য বলেন, যে কোনো অনিয়ম বলেন, তার জোরালো প্রতিবাদ আবেগ থেকে করতে পারে, তারুণ্যের আবেগ থেকে, তারুণ্যের ঐক্যতান থেকে করতে পারেন, এবং তারুণ্যের যে সাহস সেটা দেখানোর জন্য করতে পারেন। ফলে সেগুলো মিলে যে আন্দোলনটা হয়েছে সেটি শেষ হলো কি না হলো, তার থেকেও বড় প্রশ্ন হলো শিক্ষার্থীর মধ্যে যে ক্ষোভ, সে ক্ষোভটা প্রশমন হলো কিনা। তার থেকেও বড় প্রশ্ন, দেশ যদি স্বাভাবিক না হয়, হলো কি আমি মনে করি কিছুটা হলেও হচ্ছে, কিন্তু দেশ যদি স্বাভাবিক না হয়, তাহলে এই যে শিক্ষার্থীরা কর্মসংস্থানের তুষের আগুন বুকে নিয়ে নেমেছে, তাদের সেটা নিববে কিনা যদি আপনি কর্মসংস্থান না হয়, যদি আপনার রপ্তানি ঠিক না থাকে, যদি আপনার ব্যবসা বাণিজ্য অর্থনীতি না চলে, যদি চাকা না ঘোরে, যদি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা না হয়, যদি মানুষ পেটে খেতে না পারে, মানে কাজ বন্ধ থাকলে, তাহলে তো সেই খুব প্রশমিত হবে না। আমরা চাই যে সরকারের যে সমস্ত পদক্ষেপ সেটা আরও তড়িৎ গতিতে, আরও সুপরিকল্পিতভাবে যা করছে। আপনি দেখবেন যে 34 জন যারা প্রাণ দিয়েছেন, তেমন 34টি পরিবার, এবং যেটা স্প্লুঙ্গের মতন কাজ করেছে রংপুরে আবু সাঈদের, তার পরিবারও কিন্তু আজকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে। ফলে আমি মনে করি এগুলো দেশকে একটি শৃঙ্খলা, দেশে একটি শান্তি প্রতিষ্ঠার একটি সরকারি উদ্যোগ, এবং একই সাথে সবারই শুভবুদ্ধির উদয় হোক, তারা বাদে যারা নাশকতা করেছে, তার সঙ্গে এই শিক্ষার্থীরা, এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, তারা কেউ ছিল না বলে আমরা বিশ্বাস করতে চাই। ধন্যবাদ প্রণব সাহা। আমি আবারও ফিরবো আপনার কাছে, যেতে চাই সাবেক রাষ্ট্রদূত ও আওয়ামী লীগ নেতা মমতাজ হোসেন আপনার কাছে। যেমনটা প্রণব সাহা বলেছেন, সেটি সূত্র ধরে আমি আপনার কাছে জানতে চাই, উনি যেটা ওনার বক্তব্যের শুরুতেই বলেছেন যে এটা অধিকাংশ মানুষ এই প্রত্যাহারটা কি আসলে বিশ্বাস করবে না, আপনি আসলে বিশ্বাস করেন কিনা, এটা দিয়ে শুরু করি। যে স্বাভাবিকভাবে উনি যে কথাটা বলেছেন, এবং উনি অনেকগুলো প্রেক্ষিত, মানে একদম হাওয়ার উপর বলেননি, কিছু প্রেক্ষিত, কিছু প্রক্রিয়ার ভেতর দিয়ে উনি স্টেটমেন্টটা দিয়েছেন। যুক্তিক মনে হয়, আমরা আপনারা সবাই জানেন, দেশবাসী জানে যে প্রথমত 3 জন, তারপরে 4 জন, 5 জন, বা এখন 6 জন, যারা নেতৃত্ব দিয়েছিল তখন সময়, তাদের পুলিশ নিয়েছে, জিজ্ঞাসাবাদ হোক, যে কারণে হোক নিয়ে গিয়েছেন। নিয়ে গিয়ে এখন যে জিনিসটা আসছে, যে বিবৃতিটা এসছে, স্বাভাবিকভাবে প্রণব যে কথাটা বলেছেন দাদা, আমি তার সাথে অনেকটাই একমত, যে এরা এই প্রসেস তারা বাইরে এসে প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে বলতো, তাহলে আরো মানুষের কাছে এটা আরো বেশি ক্রেডিবল হতো বলে আমি মনে করি। এখন যতটুকু হয়েছে তার চেয়ে বেশি এটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে বলে আমি ব্যক্তিগত মনে করি, এবং সেটা করলে ভালো হতো, আরো ভালো হতো। এবং যে কথাটা দাদা বলেছেন যে ভবিষ্যৎ, আমাদের ইয়াং জেনারেশনের ভবিষ্যৎটা, ফিউচার, তার ভিশন, যে জিনিসটা কর্মসংস্থান ভেরি ইম্পর্টেন্ট, যে তার শিক্ষা জীবন শেষে সে তার যে জায়গাটা কোথায় হবে, কি হবে, এইটাই কিন্তু মাথার মধ্যে বিশেষভাবে কাজ করেছে। যে কোটা আন্দোলন বলেন, শিক্ষার্থীদের মাথায় কি কাজ করেছে সেটা তো একটা সারা দেশে রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তাদের মাথায় যে জিনিসটা প্রণব সাহা বারবার তুলে ধরার চেষ্টা করলেন, যে আওয়ামী লীগ সরকারের একটা ম্যান্ডেটই ছিল উন্নয়ন দৃশ্যমান, বারবার কর্মসংস্থান, রাইট? তো সেই জায়গাতে গিয়েই প্রণবদা যেটা রুট কজ বোঝার চেষ্টা করলেন, যে আসলে কোথাও না কোথাও তার আসলে কর্মসংস্থানের জায়গাটার সাথে সে বঞ্চনার শিকার হচ্ছে, এরকম একটা জায়গা থেকেই তো আন্দোলনের মূল শুরুটা। সেটাই আমি সেটাই তো বললাম, যে তার সেই চিন্তা জায়গাটা, যে ভবিষ্যতে তার কর্মসংস্থানে তার ভবিষ্যৎ কি হবে, সেটার থেকেই তো এটা শুরু, এবং চিন্তা চেতনাটা সেই জায়গা থেকে এসছে। এখন সেই কর্মসংস্থানটা যদি, যেটা প্রণব বলেছেন, যদি কলকারখানা না চলে, যদি এক্সপোর্ট না হয়, আপনি যদি সরকারের ব্যয় না হয়, যদি ইকোনমিক্সের একটা সিম্পল থিওরি, যে এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট, ইনকাম অফ দ্য পিপল, সরকারের ব্যয় জনগণের আয়, সরকার ব্যয় হলো ইনফ্রাস্ট্রাকচার সহ সমস্ত কিছু, যে সরকার যে খরচটা করে, এটা জনগণের আয়ের মধ্যে আসে। সেই জায়গাটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমার কর্মস্থল সকল জায়গাটাই কিন্তু এফেক্টেড হচ্ছে, এবং আমার কর্মের জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, আপনার কমে আসছে। সেই জায়গা থেকে চিন্তা করলে যদি আমরা বলি যে আজকে বাংলাদেশে যে অবস্থায় আমরা ছিলাম, এমনি একটা অর্থনৈতিক চাপের মধ্যে আমরা ছিলাম, এই আন্দোলনের আগেও আমরা একটা অর্থনৈতিক চাপের মধ্যে ছিলাম,
এটা তো অস্বীকার করার কিছু নেই। সারা পৃথিবীতেই একটা ধরি, বাংলাদেশেও সেটার মধ্যে আমরা ছিলাম। আর বিশেষ করে আমরা আমাদের মেগা প্রজেক্ট, আমি যে আলোচনাটা একটু আসতে চাচ্ছি সেটা হচ্ছে আন্দোলন তো প্রত্যাহার হলো, এইটার সাথে আসলে স্বস্তির কোনো কানেকশন আছে? স্বস্তিটা তো কিছুটা হলো হয়েছে জনগণের মধ্যে। সেটা কেমন একটু যদি স্বস্তি তো অবশ্যই জনগণের মধ্যে কিছুটা হয়েছে। জনগণ তো এটা আশা করে না, সাধারণ মানুষ, এই দেশের মানুষ তো আশা করে না যে এই ধরনের একটা পরিস্থিতি বাংলাদেশে হবে। এটা কারোরই কাম্য ছিল না। আমি মনে করি যে সেই জায়গাটা এসছে। এখন এই স্বস্তির জায়গাটা আপনাকে নর্মাল যে আমরা বলি সেই জায়গাটা নিয়ে এসে আস্থার জায়গা, স্বস্তি জায়গা থেকে আস্থার জায়গাটা ফিরে নিয়ে আসতে হবে জনগণের মধ্যে, সবার মধ্যে, ছাত্র জনতা বলেন, শ্রমিক, কৃষক, শ্রমিক, সবার মধ্যে সেই আস্থার জায়গাটা আবার ফেরত নিয়ে আসতে হবে যে এই রাষ্ট্রটা আমার, এই রাষ্ট্রের উন্নতি হলে, রাষ্ট্রের আয় হলে, রাষ্ট্রের সম্পদ বৃদ্ধি পারলে আমারও আয়, আমারও কর্মসংস্থান, আমার অর্থনৈতিক অবস্থা ভালো হবে। সেই জায়গাটাকে নিয়ে যেতে হবে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গাটি নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করতে হবে, স্ব-আপন্ন জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। এটা আমি আগেও বলেছি, ঐক্যবদ্ধ করে সে আস্থার জায়গাটা নিয়ে আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশটাকে আবার সেই জায়গাটা নিয়ে যেতে পারবেন বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আমরাও সেই আশা রাখতে চাই, যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর জুবাইদা নাসরিন। আপনার কাছে আসলে খুবই গতানুগতিক একই প্রশ্ন, আন্দোলনের প্রত্যাহারের একটা চিত্র আমরা দেখলাম, তার সাথে স্বস্তি কোনো কানেকশন আপনি খুঁজে পাচ্ছেন কিনা সেটা দিয়ে যদি আলোচনাটা শুরু করেন। জি ধন্যবাদ। সম্ভবত সাংবাদিক প্রণয় সাহা এবং আমার পাশে যে মমতাজ জি মমতাজ সাহেব, ওনার থেকে আমার একটু বিশ্লেষণ এবং দেখার দৃষ্টিভঙ্গি আলাদা। কারণ এখানে একটা বড় সংকট আমরা মোকাবেলা করছি সবাই মিলে এখানে, আসলে এই সংকটটা, তো সেই সংকটটার মূলে যদি আমরা দেখি, ওনারা দুজনে বলেছেন কর্মসংস্থানের কথা। আমি যদি আবার বিষয়টা সরকারের সঙ্গে মানুষের সম্পর্ক, জনগণের সম্পর্কের জায়গা থেকে দেখে, আস্থা, স্বস্তি সব কিছু, তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্রের কথা যদি বলি, আমার এখন প্রথম প্রশ্ন, আমরা একজন হলের দায়িত্বপ্রাপ্ত একজন হস্টেলার হিসেবে, যে আসলে যখন আমরা ছাত্রছাত্রীদের উঠাবো তখন আবার কি টেনশন হচ্ছে। কারণ এই আন্দোলনের কিন্তু দুটো চিত্র কিন্তু আমাদের চোখের সামনে, একটা হলো পুরো এই বিশ্ববিদ্যালয়গুলো অবস্থা, আরেকটা হলো বাইরে যে আপনার যে ক্ষয়ক্ষতি হলো, আগুন লাগানো, মানুষের মৃত্যু, ভোগান্তি, সবকিছু মিলে। এখন দেখুন বিশ্ববিদ্যালয়ের চিত্র যদি আমরা বলি, সেখানে স্বস্তি কিন্তু যে খুব এসেছে তা কিন্তু আমি বলবো না। কারণ এই যে সরকারের যে এখন গ্রেফতার, গণগ্রেফতারের যে বিষয়টা হচ্ছে, এটি কিন্তু খুব শঙ্কা অনেক দিক থেকে, যে আপনার আমাদের কিছু কিছু সতর্কতার জায়গা কিন্তু এখানে দেখতে হবে এবং মনের মানুষের কাছে এই মেসেজটি পৌঁছাতে হবে যে সরকার যাদেরকে গ্রেফতার করছে তাদের বিরুদ্ধে আসলে কোনো না কোনো ধরনের অপরাধমূলক কাজে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। এখন গণগ্রেফতারের যে সমস্যাগুলো, সেটি হলো যে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সময় বাড়াবাড়ি থেকে যায়, তাদের অনেক সময় অতিরিক্ত ক্ষমতার প্রয়োগ দেখা যায়, এবং এর পাশাপাশি আমরা দেখেছি প্রতিহিংসা থাকতে পারে সেটার মধ্যে। এবং সরকারকে একেবারে নিশ্চিত করতে হবে এখানে কোনো নিরীহ মানুষ যেন এই গণগ্রেফতারের মধ্যে না পারে। এখন যতক্ষণ পর্যন্ত এই সরকার এই জায়গাটা না যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে আমি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি বলি যে আন্দোলনকারীদের মধ্যে এক ধরনের শঙ্কা আছে যে আমাকে গ্রেফতার করা হবে কিনা। আবার অন্যদিকে যদি বলি ক্ষমতাসীন ছাত্র সংগঠন, ছাত্রলীগেরও কিন্তু একটা শঙ্কা আছে, তারা ক্যাম্পাসে ফিরলে কীরকম রিয়াকশন হয়। সুতরাং শঙ্কার জায়গাটা যে খুব খুব একেবারে সলিড কিছু যে আপনার সরিয়ে দিলেই সরে যাবে বিষয়টা কিন্তু এরকম না। শঙ্কার পরিস্থিতিগুলো এক এক জায়গায় এক এক রকম। এখন শ্রমজীবী মানুষের সংখ্যা ছিল কারফিউ, তার আর্মি দেখলে ভয় পাচ্ছে, সে যেতে পারবে কিনা, সে কিন্তু প্রতিদিনই কিন্তু সে যখন মনে হচ্ছিল যান নিয়ে যাচ্ছে, যান নিয়ে ফিরছে। এখন মধ্যবিত্ত বের হতে পারেনি, অফিস যতদিন সাধারণ ছুটি ছিল তাদের কাছে সংখ্যাটা একরকম। এখনও কিন্তু এই যে আমরা দেখলাম যখন আপনার কারফিউ একটু শিথিল করে তখন এই যে যানজট তৈরি হয়, এই যে সংখ্যাটা, এবং কারফিউর আগেও কিন্তু মানুষ বাড়ি চলে যেতে চায়। সুতরাং এই যে সংখ্যাটা যতটা সহজে প্রণবদা এবং আপনার আমজা সাহেব বললেন, আমার কাছে ততটা খুব সহজে সংখ্যার জায়গাটা মনে হয় না যে মানুষ খুব এই সংখ্যার কাটিয়ে খুব আপনার এক ধরনের আগের স্বস্তির জায়গাটা চলে যাচ্ছেন। এখন সংখ্যার স্বস্তির মাঝামাঝি যে একটা অনুভূতি, মমতাজ হোসেন একটা বিষয় বলেছেন, আস্থার একটা সংকট কিন্তু বলেছেন। এখন দেখুন আমার কাছে আবার বলতে হবে মমতাজ সাহেবের কথা দিয়ে যে আস্থার সংকটটি কিন্তু এই আন্দোলনের একটি বড় সংকট হিসেবে আমরা দেখেছি যে গত 15 বছর আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল, রাজনৈতিক দল আওয়ামী লীগ ক্ষমতায় আছেন, এবং এই 3টি নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষার পরিস্ফুরণ ঘটেনি, যার ফলে মানুষের সঙ্গে আমার কাছে মনে হচ্ছে এক ধরনের মানুষ ইগনোর হয়েছে নির্বাচনে, তারা অবহেলিত বোধ করেছেন। এবং
আস্তে আস্তে কিন্তু এই প্রক্রিয়াটার মধ্য দিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে জনগণের একটা দূরত্ব তৈরি হয়েছে, যে সংকটটা কিন্তু আসলে এক ধরনের সরকারের প্রতি আস্থাহীনতার জায়গাও তৈরি করেছে। এখন সরকারের এখন বড় চ্যালেঞ্জ হবে স্বস্তির জায়গাটা তৈরি করতে হলে আস্থার জায়গাটি ফিরিয়ে আনা, এবং স্বস্তি, আস্থা এবং সকলের সঙ্গে যে সহাবস্থানের যে নৈতিক জায়গা আমরা আশা করছি, সেগুলো মূলেও কিন্তু রয়েছে সরকারের জনসম্পৃক্ত হওয়ার কাঙ্ক্ষা। এবং জি হ্যাঁ, এবং সেটি কিন্তু সবচেয়ে বড়। আমি মনে করি যে এই যে একটা আন্দোলন হলে সেটাকে আমলে না নেওয়ার যে প্রবণতা তৈরি হয়েছে, সেই রিয়েলাইজেশনটা অধ্যাপক ডক্টর জুবাইদুর নাসরিন, আমার মনে হয় সরকারও কিছুটা খানি আমরা যেটা ভাবছি সেটাও ভেবেছে। কারণ আমরা দেখলাম যে আওয়ামী লীগের একটি সভায় 27টি ইউনিট একদিনে ভেঙে দেওয়া হয়েছে, এবং তাদের সাংগঠনিক ব্যর্থতা, দুর্বলতা, সেই চিত্রগুলো কিন্তু সামনে এসছে। মানে সরকারের মধ্যে সেই এইসব দেখে কি মনে হচ্ছে কিছু রিয়েলাইজেশন আসছে যে সামহাও তারা সেই আস্থার সংকটের মধ্যে? দেখুন, আস্থার সংকট মানে একটি রাজনৈতিক দল যখন বুঝতে পারে এবং যারা যখন ক্ষমতায় থাকে, শুধু সংকটকে বুঝলেই হবে না, সেই সংকট নিরসনের ক্ষেত্রে কিছু কৌশল তৈরি করতে হবে। যেমন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন সময়, বিশেষ করে গত 10 বছরে যত শিক্ষার্থী আন্দোলন হয়েছে, সবগুলোকে ক্ষমতাসীন ছাত্র সংগঠনকে এক ধরনের পলিসি ছিল ডান্ডা মেরে ঠান্ডা করে দিব টাইপের। তো এই জায়গা থেকেও কিন্তু আমার কাছে মনে হয় যে সংলাপ এবং আলোচনার যে জায়গাটা, সেই জায়গাটা আসলে আমাদের ফেরত আনতেই হবে, যদি আমরা রাজনৈতিকভাবে মোকাবেলার চেষ্টা করি এই সংকটকে। এবং এই রাজনৈতিক মোকাবেলার একটা বড় জায়গায় হলো আলোচনার জায়গা তৈরি করা। সেই সংকটের জায়গা একভাবে যে ক্ষমতাসীন দলকে শুধুমাত্র যে মানুষের কাছাকাছি নিয়ে যাবে তা না, আমার কাছে মনে হয় যে আস্থাহীনতার যে বাস্তবতা তৈরি হয়েছে, সেই জায়গাটা আস্থার বাস্তবতা তৈরি হবে। সেটা নিয়ে আমি একটু শুনতে চাই প্রণব সাহেব আপনার কাছে, যেমনটা ডক্টর জুবাইদুর নাসরিন বলার চেষ্টা করলেন যে কিছু না কিছু সংকটের জায়গা উনি কিন্তু খুব স্পষ্টতা দেখতে পাচ্ছেন যে এই আন্দোলন প্রত্যাহার হলো মানেই যে আসলে সেই সংকটগুলো চলে গেল কালকে থেকে বা স্বস্তি থেকে, সেটা নিশ্চয়ই না। সেইটা একটু যদি আপনি অ্যাড্রেস করেন। আমি কিন্তু এইটা যদি আপনি স্পষ্ট দ্বিমত করার কোনো ব্যাপার নাই যে আস্থা কালকে সৃষ্টি হয়েছে, এটা কিন্তু বলি নাই আমি। দেখেন, সরকারের প্রতি আস্থাহীনতা হতেই পারে, সরকারের জনপ্রিয়তা কমতে পারে। আমার 5 জন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাদের কি আস্থাহীনতা হয়েছে? তাদেরকে কেন গায়ে হাত দেওয়া হলো? তারা কি আস্থাহীনতার কাজ করেছে? তারা কি অন্যায় করেছে? বাংলাদেশের ইতিহাসে গত 25 বছর 30 বছরের মধ্যে শিক্ষকদের গায়ে হাত তুলেছে কারা? সেই শিক্ষকদের কি আস্থাহীনতা, তাদের কি ভুল, তাদের কি অন্যায়? এটা তো ঘটনা শুরুর সঙ্গেই হয়েছে, যে একদম শুরুর দিন আমি সেই ঘটনা। যদি এখন সেইটা করতে গিয়ে গ্রেপ্তার হয়, তাহলে আমি তার প্রতিবাদ করব? আমি ওই শিক্ষকদের যারা আঘাত করলো তাদের আমি বিচার চাইবো না? আমার শিক্ষক, সদ্য শিক্ষক, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করিনি, কিন্তু শিক্ষক মানে শিক্ষকই, তাদের গায়ে হাত তুললো কারা? এই ভ্যান্ডালিজমটা শুরু থেকে ছিল, এবং তার সূচনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষকদের গায়ে হাত দিয়ে। সেই দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে। একই সঙ্গে আপনি দেখেন যে স্বস্তির ব্যাপার, স্বস্তি যদি আপনি না আনতে পারেন, কেন কারফিউ দেওয়া হলো, কেন সেনাবাহিনী নামানো হলো? যার লাস্ট রিজন আমাদের স্পেশাল পাওয়ার অ্যাক্টের 24 আর্টিকেলে আমাদের একটা সুযোগ আছে জননিরাপত্তার স্বার্থে। তা এইটাকে তো আপনাকে নিতে হবে, কারণ তখন যে ভ্যান্ডালিজম শুরু হয়েছে, আপনি জানেন যে এই আন্দোলন বলেন, এই ভ্যান্ডালিজম বলেন, এর মধ্যে তো আমার সাংবাদিক কত বছরের মধ্যে প্রথম নিহত হলেন। ঢাকার মেহেদি। আজকেও আমার অফিসের 12 জন কোনো না কোনোভাবে আক্রান্ত হয়েছেন, রাবার বুলেটে আহত আছেন। সেই রাবার বুলেট এখন বের করা যাবে না যতদিন পর্যন্ত তার এই ঘাটা না শুকায়। সেই আহত কর্মী আছে, আমার সাংবাদিক আছে। মার খেয়েছেন কার হাতে? আন্দোলনকারীদের হাতে। আমি তো আন্দোলনকারী বলবো, তারা তো আন্দোলনের নামেই নেমেছিল সেদিন। আমার রিপোর্টারকে, মাঠের আমার ক্যামেরা পার্সনকে যারা মেরেছে, তাদেরকে তো আমি আন্দোলনের সহযোগী বলবো। এখন আপনি ভাগ করতে পারেন যে ছাত্র আন্দোলন তারা কারা, তার বিরুদ্ধে তো একটা অ্যাকশন যেতে হবে। আমার এতগুলো সাংবাদিক, আপনি নাদিয়া শারমিন আমাদের বোন, তার অপারেশন করা যাবে না, কারণ এটা ঝুঁকিপূর্ণ জায়গা, একটা রাবার বুলেট আছে যেটা নার্ভের মধ্যে গিয়েছে। তা সেইগুলো তো আমাদেরকে ফেস করতে হয়েছে, কিন্তু আমরা কিন্তু কর্মবিরতি করতে পারি নাই অনেকের মতো। আমি বিরতির পর পুরো বিশ্লেষণটা আবারও শুনবো আপনার কাছে। দর্শক, আবার ডেমোক্রেসি অনুষ্ঠান নিচ্ছি ছোট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আবার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। আজ আমাদের আলোচনার বিষয় আন্দোলন প্রত্যাহার, স্বস্তি ফিরল কি? আমরা ফিরছি আলোচনায়। যেমনটা বিরতির আগে প্রণবদের কাছে আমি জানতে চাচ্ছিলাম যে একরকম আন্দোলন প্রত্যাহার কোটা বিরোধী যারা আন্দোলন করেছিল তারা করেছে আজকে ডিপি হেফাজতে থেকে,
কিন্তু যে আলোচনায় আমরা ছিলাম যে আস্থার একটা সংকট এখানে এখনো রয়ে গেছে, আমাদের বাকি দুজন আলোচক বলেন সেটি আসলে কাটানোর উপায় কি কি? সেই আস্থাটা কিন্তু প্রত্যাহারের ব্যাপারেও, যে প্রত্যাহারের জিনিসটাতে আমি আস্থা পাচ্ছি কিনা, যে আর কেউ কোনো আর কিছুতে নামবে না, তাই না? কিন্তু যদি দাবি যদি বলেন, যদি এই আন্দোলন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার হয় বিজয় সহ, কারণ আন্দোলনে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু বিজয় হয়েছে, কারণ তারা যা চেয়েছে তার থেকে বেশি পাওয়া গেছে, এবং এটি সুপ্রিম কোর্টের নির্দেশনা হয়েছে। সুপ্রিম কোর্ট কিন্তু সংখ্যা বলে দিয়েছে আনুপাতিক হার, এবং সরকার সেই অনুযায়ী কিন্তু তারা গেজেট করতে বাধ্য হয়েছে সরকার, আমি বাধ্যই বলবো সরকারের বিরুদ্ধে। ফলে আমি মনে করি আন্দোলনরত শিক্ষার্থীদের একরকম বিজয় অর্জন হয়েছে, কিন্তু সেই বিজয় উদযাপন করা যাচ্ছে না। কেন? এই বিজয়ের জন্য অনেকগুলো প্রাণহানি হয়েছে। সেই বিজয়ের জন্য বহুদিন পর বাংলাদেশের ইতিহাসে একটি নির্ধারিত সময়ের আন্দোলনের মধ্যে 200 জনের প্রাণহানি, প্রমাণিত বা অপ্রমাণিত, তালিকাভুক্ত বা তালিকা ছাড়া, এই প্রাণহানি তো হয়েছে কোথাও না। নিশ্চয়ই নিশ্চয়ই। সেটা 147 পর্যন্ত সরকারের কাছে এখন তথ্য আছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে এটা জেনুইন, কারণ সরকার কিছুদিন আগে 147 প্লাস হবে এরপর। হ্যাঁ, তাহলে 147 তার কোনো সন্দেহ থাকতেছে না, সরকার স্বীকার করে নিয়েছে। তার মানে তাদের কাছে তালিকা আছে এবং তারা যথেষ্ট সময় নিয়েছে, সময় নিয়ে কিন্তু করলো। আমরা আশা করি, প্রত্যাশা করি যে এই সংখ্যা প্রকাশের মাধ্যমে তারা যাচাই বাছাই করে সংখ্যাটা বলেছে, তাদের কাছে নিশ্চিত তথ্য প্রমাণ আছে, সেটা করেছে। সেটা আমাদের একটা স্বস্তির দিক যে সরকার স্বীকার করে নিল যে 147 জনের প্রাণহানি হয়েছে। যেভাবে মৃত্যু হোক না, যেভাবে পুলিশ সদস্য থেকে শুরু করে আমার সাংবাদিক পর্যন্ত, নিরীহ মানুষ, মানে শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী, আন্দোলনকারী, শিশু পর্যন্ত, এমনকি যে আগুন লাগাতে এসেছিল সেও যদি প্রাণ দেয় কোনো না কোনোভাবে, সেটাও তো প্রাণহানি, সেটা তো মায়ের সন্তান গিয়েছে। আমরা সেটার প্রতি দুঃখ জানাই। একই সঙ্গে আমি মনে করি, যেটি বললাম যে এই যে স্বস্তির কথা আপনি বলছেন, এই যে সংকট সমাধানের ব্যাপার বলছেন, যে এখন আমরা একটু কেউ দোলাচলে আছে যে হেফাজতে থেকে বিবৃতি দিল, সেটা আসলে ঠিক কি ঠিক না, সেই প্রশ্ন উঠেছে। তারপরেও আমি মনে করি সবটাই মিলে আমার দেশের ছাত্ররা করেছে, আমার ভাইরা করেছে, আমার বোনরা নেমেছিল, সবাই মিলে আমরা এখন থেকে আগামী দিন তার জন্য স্বস্তি দরকার সকলের মিলে। এবং যে দেখেন কারফিউ ধীরে ধীরে শিথিল হচ্ছে, আমরা মনে করি অচিরেই এটা প্রত্যাহার হবে, কারণ সেনাবাহিনী কিন্তু অনির্দিষ্টকালের জন্য মাঠে থাকতে পারে না, তাই না? আমাদেরকে নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনীর উপরেই আমাদের আস্থা ফেরাতে হবে। যদিও তারা প্রাণ দিয়েছে, তারা আহত হয়েছে এবং তাদের যথেষ্ট ভেহিকেল সম্পদের ক্ষতি হয়েছে। পুলিশের ঢাকা শহরের অনেক পুলিশ বক্স নাই। পিবিআই যারা একটা তদন্তকারী সংস্থা হিসেবে, পুলিশেরই একটি ইউনিট হিসেবে, যারা মোটামুটি একটা আস্থার জায়গায় গিয়েছিল যে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন একটা কিন্তু ভালো তদন্ত করে, সেইগুলো পিবিআই অফিসগুলো কিন্তু পুরানো হয়েছে। ফলে আমি সবটা মিলে মনে করি যে স্বস্তির কথা বলি, আমি মনে করি সকলে মিলে আমরা যা হয়েছে তার দাবিটা টেবিলে রেখে বলছি যে আমার যত লোক মারা গেছে ততটা লোকের সরকারের ক্যাপাসিটি আছে, রাষ্ট্রের ক্যাপাসিটি আছে যে তার তদন্ত করে মানুষের কাছে একটি শ্বেতপত্র প্রকাশ করা যে এই প্রাণটা এইভাবে গিয়েছে, তার জন্য দায়ী এই, তার জন্য বিচারটা এই হতে হবে। এটা দেখেও আমি মনে করি আন্দোলনটা আপাতত প্রত্যাহার হতে পারে, শেষ হতে পারে, এবং এই দাবিগুলো পেন্ডিং রেখেও কিন্তু, মানে আমি যেটি বলছি যে প্রাণহানির দাবি, সম্পদের দাবি, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতির দাবি সকল পক্ষের, সরকারেরও কিন্তু এটা দাবি আছে। অধ্যাপক জুবাইদা নাসরিন একটা ইস্যু তুলেছেন যে গণগ্রেফতারের একটা আতঙ্কের জায়গা। আমরা যে নিউজ করেছি, আমরা ডিবিসি নিউজ করেছি যে আমরা যে তালিকা পাচ্ছি নির্ধারিত ফর্মে, সেটা আমাদের মেট্রোপলিটন পুলিশ হোক, জেলা পুলিশ হোক, তারা একটা বলছে, কিন্তু আমরা দেখছি যে তার থেকে অনেক বেশি কোর্টে প্রডিউস হচ্ছে এজ এ আসামি, কি এবং আমরা দেখতে পাচ্ছি যে কোর্টের প্রাঙ্গণে তারা, সেটাও কিন্তু আমাদের একটা আস্থানিত না বললেও একটা সন্দেহ আছে যে যখনই অজ্ঞাতনামা অনেক ব্যক্তিকে আসামি করা হয় তখন অনেক নিরীহ ব্যক্তিকেও অনেক সময় পুলিশ ধরে ফেলে, কিন্তু যত লোককে ধরে ফেলে আমরা গ্রেপ্তার হিসেবে যে শিরোনাম দেই তত লোকই কোর্টে যায় কিনা, তাদের অনেকে জামিন হয়ে যায় কিনা, অনেকে ছাড়া পায় কিনা। ফলে আমি মনে করি এই ব্যাপারেও পুলিশ প্রশাসন, পরিষ্কার তথ্য আমাদের থাকা, এসি প্রসিকিউশনে যারা থাকে পুলিশ পক্ষ, আইনজীবীদের পক্ষ থেকে এটাও কিন্তু পরিষ্কার হওয়া দরকার যে আসলে, এবং আপনি এটাও জানবেন যে আইনের যতটুকু আমরা বুঝতে পারি যে যত লোক গ্রেপ্তার হয় তারা সবাই কিন্তু আসামি হিসেবে নিশ্চিত হয়ে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে, সন্দেহভাজন হিসেবে বাড়াবাড়ি না হয়, নিরীহ মানুষ যাতে কোনো হয়রানির শিকার না হয় সেটিও কিন্তু নিশ্চিত করতে হবে, পুলিশ প্রশাসন সেই ব্যাপারে সেটিও নিশ্চিত। আমি এবারে যেতে চাই একটু মমতাজ হোসেন আপনার কাছে, যেমনটা একটা জনপ্রিয় ন্যারেটিভ আছে যে এই ধরনের গণগ্রেপ্তারের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, এবং সেইটা অনেক সময় আমরা বাংলাদেশের ইতিহাসে দেখেছি যে ঠিক আছে এই ধরনের নাশকতা এসবের
বিরুদ্ধে যখন অভিযান চলে, সাঁড়াশি অভিযান বা চিরুনি অভিযান যেই নামই বলেন কিনা, সেটা একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে প্রতিপক্ষকে ঘায়েল করার একটা সুযোগ তৈরির জায়গা থাকে কিনা, এবং এই জায়গাটা সেইখানে সরকার কতখানি দায়িত্বশীলভাবে এটি পরিষ্কার করবে যে এটি আসলেই অপরাধীদেরকেই ধরা হচ্ছে। এখানে কয়েকটা বিষয় ডক্টর জুবেদা এবং প্রণব শাহ বলেছেন, যে অনেকগুলো বিষয়, যে মানে স্বস্তি জায়গাটা, যেটা আমি কিন্তু প্রথমেই বলেছি যে শতভাগ স্বস্তি এখন আমরা ফেরত এটা আমরা প্রত্যাশাও করছি না, এটার সময় লাগবে, ন্যাচুরালি এটার একটা কুলিং ফেজ থাকবে, তারপর নরমাল ফেজ, এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, দ্বিতীয়ত হলো যে ভেরি ইম্পর্টেন্ট, যে সাধারণ নিরীহ মানুষ যাতে এটাতে না হয়, এটাতে হয়রানির শিকার না হয়। হ্যাঁ, যেটা আপনি বললেন যে আমি এটার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা কারোর প্রতি হিংসা, হ্যাঁ, বিদ্বেষ, হ্যাঁ, পার্সোনাল অনেক কিছু থাকে, সেই জায়গাটা যাতে পুলিশ সেই জায়গা থেকে সতর্ক থাকতে পারে, এবং সেই সত্যিকারভাবে যারা সত্যি মানে যারা এই ঘটনার সাথে যে সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে, আপনি মেট্রো রেল বলেন, হ্যাঁ, পুলিশের বিভিন্ন জায়গায় বলেন, বিটিভি বলেন, কত জায়গায়, তাই না, পুলিশকে মেরে ঝুলে রেখেছে, এই করেছে, মানে এটা বর্ণনা আপনারা আরও ভালো জানেন। সুতরাং সব কিছু মিলে, বা ছাত্র নিহত হয়েছে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে, সবটাই যেন আমি মনে করি এটা যেন একটা সরকারকে অবশ্যই এটা বিশেষ আমি অনুরোধ করবো সংবেদনশীলতার সাথে, এবং সত্যিকার অপরাধীকে যেন তারা খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসে, সে যেই হোক, সে যেই ঘটনা যারা নিহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের যারা হত্যা করেছে, যারা এটা সম্পৃক্ত সহযোগিতা করেছে বা যেই করেছে, এটা সত্যি তাদের, এটার সাথে যেন রাজনৈতিক, আমরা তো এই ঘটনার পরপরে একটা ন্যারেটিভ আমরা শুনলাম যে এটা জামায়াত এবং বিএনপির নাশকতারই, সেই জায়গা যদি আমরা ধরে নেই তাহলে তো অলরেডি সরকারের কাছে তথ্য আছে যে জামায়াত এবং বিএনপি এবং শিবিরের চক্রটা করেছে। আপনি যদি সেখানে নতুন করে যাচাই বাছাই আন্দোলন আপনি যদি দেখেন, ঢাকা নিয়ে নিলেন, ডক্টর জুবেদা বলেছেন যে ঢাকা যেটা বলছেন সেটার সাথে এটা কন্ট্রাডিক্ট করে। হ্যাঁ, আমি বলি, ডাক্তার যিনি উনি বলেছেন যে বিশ্ববিদ্যালয় এবং ছাত্রদের বিশ্ববিদ্যালয় এবং যে আন্দোলন এবং বাইরে যে আন্দোলনের তফাৎ ছিল, অনেক ছিল, সে সারা বাংলাদেশে যে আন্দোলনের নামে যা হয়েছে আমরা যা দেখেছি, হ্যাঁ, সে আপনি বলেন সেটা যদি রাজনৈতিক দলের সম্পৃক্ত না থাকতো, পিছনে ব্যাকগ্রাউন্ডে প্রকাশ্যভাবে ছিল না, ব্যাকগ্রাউন্ডে তারা ছিল না থাকতো, তাহলে এরা কি সবাই কি ছাত্রের কাছে ছিল? যারা আন্দোলন করেছে কোটা, তারা কি এটার মধ্যে ছিল? মোটেই ছিল না। কোটারা তো পরিষ্কার করেছে আন্দোলন, তারা পরিষ্কার করেছে, এবং তাদের তো দাবি যেখানে তারা তো একটা জায়গায় সীমাবদ্ধ ছিল, তাদের শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্য জায়গায়, কিন্তু ওরা তো যারা করেছে তারা নরসিংদী জেল তো আর ছাত্ররা যায় নাই, কারা গিয়েছে সেখানে? আপনার মেট্রো রেলে আগুন দিতে তো ছাত্ররা যায় না, কারা গিয়েছে? বিটিভিতে যারা গেছে ছাত্ররা যায় না, আমার জানার মতো যারা যায় না, সাধারণ ছাত্ররা যায় নাই। তো যারা গিয়েছে নিশ্চয়ই তারা কোনো না কোনো রাজনৈতিক এজেন্ডা বা তারা সেইভাবে ব্রিফড হয়ে তারা গিয়েছে সেখানে, এবং এটা প্ল্যান্ড ওয়েতে গেছে, প্ল্যান্ড ওয়ে। অবশ্যই আপনি জানেন সারা বাংলাদেশে আপনি যদি দেখেন যে নোয়াখালী, লক্ষ্মীপুর, কিছু কিছু জায়গায়, হ্যাঁ, ওখান থেকে এখানে ঢাকা এসেছে। সুতরাং স্বাভাবিকভাবে সরকারের কাছে যে ইনফরমেশন ছিল, এবং আমরাও যেটা বুঝি আন্দোলনের নামে যে জিনিসটা আমরা দেখলাম, এই যে বোঝা যায় যে জামাত বিএনপি যারা তাদের পিছনে তাদের একটা শক্তি নিশ্চয়, এবং সেটা সরকারকে আসলে বের করতে হবে যে আসলে, এবং তাদেরকে শাস্তি, এবং আমি সেই ক্ষেত্রেও যেন সরকার, আমি মনে করি যারা বিএনপি হোক, জামাত হোক, যারা সম্পৃক্ত ছিল তাদের, তাছাড়া যারা নিরীহ যাদের না। আমি আবারও যেতে চাই অধ্যাপক ডক্টর জুবাইদা নাসরিন, আপনাকে আমি একটু কঠিন দায়িত্ব দিতে চাই। সাধারণত সরকার এবং রাজনৈতিক দলকে আমরা সমালোচনার জায়গায় আনতে পারি এবং এটা খুব ইজি, কিন্তু এই পুরো আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন বা কোটা সংস্কার এই আন্দোলনটারকে আপনি নির্মোহভাবে, আপনি একজন নির্বিজ্ঞানী, সেই জায়গা থেকে আপনি দেখেন কি কোথাও কি কোনো ধরনের, মানে যেটা প্রণব সাহা বললেন যে এটা তো বিজয় উল্লাস করার একটা সুযোগ ছিল, তাদের দাবিও পূরণ হলো, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমরা দেখলাম না। তো আন্দোলনটাকে যদি আপনি একজন সমাজ বিজ্ঞানী হিসেবে আসলে নির্মোহভাবে দেখেন, এখানে কোথাও কোনো লুফল ছিল কিনা? দেখুন, এটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ আমরা সবাই খুব পার্শিয়ালি বিষয়গুলোকে বিশ্লেষণ করি একটা পক্ষ নিয়ে আসলে। তো আমার কাছে মনে হয় যে এই পুরো আন্দোলনের একটা প্রথম মানে একদম হামলার আগ পর্যন্ত বা সংঘাতের আগ পর্যন্ত এটার কিন্তু একটা অহিংস চরিত্র ছিল এবং দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। তো স্টুডেন্টদের ক্ষেত্রে কিছু জায়গা আমার কাছে মনে হচ্ছে যে
24 ঘন্টার মধ্যে সংসদ আইন পাশ করতে হবে। তো সংসদ ডাকা এবং এই আইন পাশ করতে সংসদ লাগে না, এই যে টেকনিক্যাল কিছু নলেজের খামতি ছিল। দ্বিতীয়ত স্পষ্ট ভাষা আমি জানাতে চাই, যে বিষয়গুলি মীমাংসা 1971 সালে হয়ে গেছে সেটার কোনো রিইন্টারভেনশন রিইন্টারপ্রিটেশনের সুযোগ নেই। তো এজন্য যারা অনেকে বলছেন যে ওরা বুঝতে পারেনি বা রাজাকার শব্দটি রিইন্টারপ্রিটেশন করেছে, ক্যাজুয়ালি বলেছে, আমি কিন্তু এই বিষয়ে খুব সতর্ক থাকতে চাই। কারণ এই বিষয় যে বিষয়গুলি মীমাংসা 1971 সালে হয়ে গেছে এবং রাজাকার শব্দটির প্রতি আমার মনে হয় যে স্টুডেন্টদেরও কিন্তু ঘৃণা আছে, যে কারণে তারা কিন্তু বলছে যে আমরা স্যাটায়ার করে বলেছি, কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে স্যাটায়ার করা যায় না। মুক্তিযুদ্ধে আমাদের গ্র্যাভিটি আমাদের জন্য যে সেটার সঙ্গে আসলে স্যাটায়ার করে এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো রকম জায়গা তৈরি করার সুযোগ আমার কাছে মনে হয় না হওয়া উচিত। কারণ এই প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ দেখেনি বা আমাদের প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ দেখেনি, যদি সে ইমোশনটাকে ধারণ না করে তাহলে কিন্তু একটা দেশের অস্তিত্ব এবং ইতিহাস কোনোটাই কিন্তু থাকে না। দ্বিতীয়ত আরেকটি বিষয় আমার কাছে মনে হয়, শিক্ষার্থীদের আন্দোলন, সকল ন্যায্য আন্দোলনের প্রতি আমরা সবসময় সমর্থন দিচ্ছি এবং পাশে থেকেছি, কিন্তু আন্দোলনের ক্ষেত্রে হিরো হওয়া এবং নেতা হওয়ার যে পার্থক্যটা তাদের মনে রাখতে হবে। নেতৃত্ব একটা কিন্তু অসম্ভব ঈশ্বরীয় একটা কোয়ালিটি, যেটা দেখুন ওরা কিন্তু বলছে 4 দিন পরে যে এই যে সহিংস আন্দোলন হলো এবং যে আপনার ক্ষতি হলো, জ্বালা পোড়া হলো, মানুষ মারা গেল, তাদের সঙ্গে এই আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো সম্পর্ক নেই। কিন্তু শাটডাউনের ডাক কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন দিয়েছিল এবং সবাইকে আহ্বান জানিয়েছিল। এখন ধরুন একটা আন্দোলনে নানা রকম স্টেক হোল্ডার থাকে এবং সবাই কিন্তু আন্দোলন থেকে বেনিফিট নিতে চায়, তাদের নিজস্ব স্বার্থ নিতে চায়। এখন আমি যদি একেবারে মনে করি সরকার মতো না গিয়েও যে এখানে জামাত বিএনপি যুক্ত ছিল না, কিন্তু তারপর যারা করেছে তারা সন্ত্রাসী। এখন তাহলে এই আন্দোলনের ব্যানারে যখন সন্ত্রাসী কর্মকাণ্ড হয় তার দায়িত্ব কিন্তু কোনো না কোনোভাবে এই অপরিণত অপরিপক্ক লিডারশিপের গায়ে যাবে। সুতরাং এই আন্দোলন কিন্তু সরকারকে যেমন একটা বার্তা দিয়েছে, তেমনি বার্তা দিয়েছে কিন্তু শিক্ষার্থীদের যে নেতৃত্বের যে দুর্বলতা, শিক্ষার্থীদের ব্যানারে যেসব আন্দোলন এবং যৌক্তিক আন্দোলনে তৈরি হয় সেটি কিভাবে আসলে আপনার মানে কোনোভাবে যেন কোনো পক্ষ সেটাকে ব্যবহার করতে না পারে সেটাও সতর্কতা থাকা এবং কি কি হতে পারে সেটা পরিণত আসলে শিক্ষার্থীদের রাখতে হবে, মনে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে। সেই কারণেই আসলে আমার কাছে বলা হয় যে নেতা এসব আন্দোলনে কিন্তু আমরা সাময়িকভাবে কিছু হিরো পাই যারা আর নেতা হয়ে উঠতে পারে না। এই কারণেই আসলে কিন্তু নেতৃত্বের দুর্বলতার কারণেই কিন্তু এই বিষয়গুলো ঘটে। তাই আন্দোলনকারীদেরও কিন্তু আমার কাছে মনে হয় দায় এবং দায়িত্ব দুটোই আছে। ধন্যবাদ। আপনি যথেষ্ট দায়িত্ব নিয়ে এবং সাহসিকতার সাথেই আসলে এক ধরনের নির্মোহ বিশ্লেষণ দিলাম। একটু প্রণবদার কাছ থেকে শুনতে চাই যে এই জায়গাটা এই সংকটের সাথে কোথাও না কোথাও কানেক্টেড কিনা, যে নেতৃত্বের যে জায়গা দুর্বলতাগুলো বা পুরো আন্দোলনের যে আপনি যদি আমাদের স্বস্তির সাথেও কানেকশন আছে কিনা, কারণ দাবি পূরণ হওয়ার পরে যদি 4 দফার সাথে আবার মানে অনেকটা 2 স্টেপ ভেরিফিকেশনের মতো এইটা মানলে এটা, তো সেইটা কোথাও না কোথাও আসলে এই আন্দোলনের আউটকাম একটা যদি পরিপক্কতা যদি দেখেন, আমি যদি বলি তাহলে ওই উত্তেজনাকর মুহূর্তের মধ্যেও তারা 3 জন মন্ত্রীর সঙ্গে কথা বলেছে এবং খুব কৌশলের সঙ্গে শব্দটা এসেছে দেখবেন, বৈঠক বলে নাই, আলোচনা বলে নাই, কি বলছে যে আমরা আমাদের দাবি পৌঁছে দিতে এসেছি আনুষ্ঠানিকভাবে। এই দাবি কিন্তু বঙ্গভবনে পৌঁছানো হয়েছিল সামরিক সচিবের কাছে, না 12 জনের নেতৃত্বে। তারা কিন্তু বলেছে যে আমরা আলোচনায় আসি নাই, কারণ তখন আলোচনার বৈঠকে বসাটা তাহলে তাদেরকে বিশ্বাসঘাতক বলতো। কিন্তু তারা খুব কৌশলের সঙ্গে পরিপক্কতার সঙ্গে বলেছে যে আমরা আমাদের দাবি পৌঁছে দিলাম আমাদের 3 জন মন্ত্রীর কাছে, এবং মন্ত্রীরাও কিন্তু সেটা স্বীকার করেছেন যে আমরা এইটা নিতে এসেছি একটা জায়গায়। এটা একটা পরিপক্কতার দিক বলে আমি মনে করি। কিন্তু ওই যে যেটা জুবেদা নাসরিন বললেন অধ্যাপক, যে 24 ঘন্টার মধ্যে সংসদ বসাতে হবে, কোনো আইন পাশ করার জন্য সংসদ অধিবেশন ডাকার কোনো দরকার নাই। যদি সংসদ অধিবেশনে না থাকে তাহলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে যদি এটা আইন করারও কোনো ব্যাপার, এবং এটা যদি সত্যি সত্যি সুপ্রিম কোর্টে পেন্ডিং জিনিস, তা আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে দরকার ছিল যে হ্যাঁ, যেটা আমরা বলেছি সরকারকে যে 1 মাস দরকার নাই, অ্যাটর্নি জেনারেল মেনশন করলেই এটা এগিয়ে আসতে পারে, এবং সত্যি সত্যি তাই হয়েছে। যেদিন কারফিউ শুরু হয়েছে সেদিন কিন্তু 10টার সময় কোর্ট বসেছে। তাহলে এটা আরও একটু আগে করতে হতো। এটা সরকারের দিক থেকে আমি মনে করবো সেটা দায়িত্বহীনতা বলতে পারেন, বুঝে ওঠার ভুল বলতে পারেন, এবং
তড়িৎ গতিতে সিদ্ধান্ত নেওয়ার অভাব বলতে পারেন। এই সমালোচনা দুই পক্ষের জন্য দুটো লেসন কিন্তু যেটা অধ্যাপক, কিন্তু এই সমস্ত জায়গাগুলো আমি মনে করি যখন গেজেট হয়ে গেল তখন তাদের আন্দোলনটা চালিয়ে যাওয়ার জন্য আরেকটু কৌশলের হয়তো নিজ, সেটা তো যেহেতু তারা শিক্ষার্থী, যেহেতু তারা আবেগময় মানুষ, যেহেতু তারা তারুণ্য, যেহেতু তারা সাহসী, সেই জন্য তাদের হয়তো এটা আসে নাই। সেইটাও তাদেরকে অনুধাবনে এনে এই আন্দোলনকে যৌক্তিক পর্যায়ে নিতে হবে এবং তাহলে তারা বিজয় উদযাপন করতে পারবে। সামনের দিনগুলোর জন্য আসলে কি বার্তা? আসলে আমি বারবার বলি সামনের দিকটা আমি বেশি গুরুত্ব দিতে চাই, যে ভাই বোনরা আমার এই আন্দোলনে নেমেছে। আপা একটা কথা বলেছেন যে আসলে বিশ্ববিদ্যালয় বা ধরেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুললেও কিন্তু একটা কিন্তু যেটা শিক্ষামন্ত্রী বারবার বলছেন, অবশ্যই, কারণ সহ অবস্থানের একটা বড় ধরনের ঘাটতি হয়ে গেছে। কেন? আপনি গত মানে অনেকদিন আমরা ডাকসু আন্দোলন অনেকদিন পরে হয়েছিল, তারপর কিন্তু ডাকসু নির্বাচন হচ্ছে না। আমার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা আন্দোলনের যে রাজনীতি, ছাত্র রাজনীতি বলে যেটাকে আমরা অভিহিত করছি আমাদের সোনালী অতীত থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত, সেইটার আমরা কিন্তু সহ অবস্থানটা দেখি না। রাজনীতির যে সুযোগার আমরা বলি যে শিক্ষা অঙ্গনে, সেইটার অনেকটা ঘাটতি দেখেছি। সেই জায়গাটা একদম খুব সংক্ষেপে 30 সেকেন্ড শুনতে চাই, সামনের দিনগুলোর জন্য কি বার্তা সবার জন্যই? সবার জন্যই বার্তা তো অবশ্যই আমরা চাবো একটি আগামী দিন আরো আমরা একটি সোনালী দিন আমরা আশা করতে পারি। কিন্তু এখানে যেটা প্রণোদা এবং ডক্টর জুবেদাও বলেছেন যে ছিল লিডারশিপের কোয়ালিটি, আমরা যদি দেখি আন্দোলনের মধ্যে লিডারশিপের সেই কোয়ালিটিটা ছিল না, এটা হলো বাস্তবতা। আপনাদের 69 আন্দোলনের, হ্যাঁ, আপনি দেখেন যেই মুহূর্তে বঙ্গবন্ধু বেড়ে এলো, আগরতলা মামলা প্রত্যাহার করা হলো, দেখেন আন্দোলন কিন্তু তখন যারা লিডারশিপ দিয়েছিলেন তাদের জন্য এটা জরুরি। সরকার তো যে তখনই দেখেন তারা আন্দোলনটা কিভাবে তারা নিয়ন্ত্রণ করতে পেরেছিল। এবং দেখেন বঙ্গবন্ধু 7ই মার্চে যে বক্তৃতা দিয়েছেন, যখন অসহযোগ আন্দোলনের ডাক দিলেন, তখন তিনি কি বলেছেন? এই দেশে বাঙালি, অবাঙালি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমাদের প্রতি, আমরা বাঙালি, আমাদের সতর্ক থাকতে হবে যে না আমাদের বদনাম নয়। বদনাম না মানে কি? একজনে আরেকজনের প্রতি যেন আমরা প্রতিহিংসা বা অন্য ধরনের কোনো আচরণ যাতে না করি। তা আজকে সেই লিডারশিপের কোয়ালিটি যেটা বললেন, সর্বক্ষেত্রে সেটা রাজনৈতিক দলের ক্ষেত্রে রাজনীতির একটা লিডারশিপ আছে, কিন্তু রাজনীতির লিডারশিপ অবশ্যই ম্যাচিউর লিডারশিপ বাংলাদেশে নাই, যে তা সেটা বলছি না। কিন্তু সরকারও তার আওয়ামী লীগ যখন নিজেরা বিবেচনায় বসেছে, সেখানেও তাদের সাংগঠনিক দুর্বলতার জায়গাগুলো সবারই আসলে লিডারশিপের একটা জায়গায়। কিন্তু আমি সবশেষ মন্তব্য শুনতে চাই অধ্যাপক ডক্টর জুবাইদা নাসরিন। যে এখানে আমার কাছে মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে যদি বলি, এখানে যে শুধুমাত্র দুটো দল মানে শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী যারা আন্দোলন করেছে বৈষম্য বিরোধী ব্যানার থেকে, এবং ছাত্র লীগ, মূলত দুটো স্টেক হোল্ডার যদি আমরা বলি, তারাই যে টেনশনে আছে তা কিন্তু না। এই আন্দোলন বিভক্ত করেছে শিক্ষকদেরও কিন্তু। এবং আমরা দেখেছি বিভিন্ন শিক্ষকও বলেছেন ছাত্রলীগের শিক্ষার্থীদের পড়াবেন না, এমনকি যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন তারা অমুক শিক্ষকের ক্লাস করবেন না। এই যে একটা বিষয়, এটা আমার কাছে মনে হয় যে এই জায়গা থেকে আমার বেরিয়ে আসতে হবে। এবং কারণ আমাদের মনে রাখতে হবে যে ছাত্রলীগ করুক আর কোটা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে কথা বলুক, সবাই আমাদের শিক্ষার্থী। এবং আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের নিরাপত্তার সঙ্গে তাদের দাবি দাওয়াকে এন্ডোর্স করা। আমাদের প্রথম কনসার্ন হলো নিরাপত্তা দেওয়া শিক্ষার্থীদেরকে, সেটি ছাত্রলীগ হোক, সেটি বৈষম্য বিরোধী ব্যানারের শিক্ষার্থী হোক, সে যেই হোক, সেখানে হ্যাঁ জি। এবং এইটা যদি আমরা নিশ্চিত করতে পারি যে ক্যাম্পাসে সকল শিক্ষার্থী নিরাপদভাবে তার সহাবস্থান নিয়ে থাকবে, এবং সেটা প্রশাসনিক জায়গা থেকে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা নিশ্চিত করতে পারে, আমার কাছে মনে হয় সুস্থ জায়গাটা আপাতত সেখানে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আওয়ার ডেমোক্রেসি আজ এখানে শেষ করছি। সঙ্গে থাকার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।